গুড মর্নিং পাখিরালয়। এখন আমরা রয়েছি পাখিরালয়ে। এখন ভোর 5:30 মতো বাজে। দেখা মানে এত ভোরে তো বাড়িতে কখনোই উঠি না, ভোরটা দেখছি বেশ দারুণ লাগছে। আর কি ঠান্ডা। পাখিরালয় এটা হোটেলে কালকে রাত্রে এসেছিলাম যেখানে। তো এখন সকাল মানে ভোর 5:30 বাজে আর একজন বাঁদর লাফাচ্ছে এখানে পিছনে। প্রচণ্ড ঠান্ডা আর এনার ঠান্ডা ফান্ডা নেই, ঘুরে বেড়াচ্ছে সকাল সকাল। ভালো লাগছে, ঠান্ডাটা লাগবে, এমনিতেই গলা ব্যথা বসে আছে। তো সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে ওয়েট করছি বাথরুমে গরম জল এলে স্নান করব, তারপরে বেরোবো তার জন্য। তো তাড়াতাড়ি রেডি হলে তাড়াতাড়ি যাব বাঘ দেখতে, না হলে বাঘ দেখতে পাবো না। তার জন্য স্নান ফান করব, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা, জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। আর এই ভোরটা দেখে দারুণ লাগছে, এরকম পাখির কিচকিচানি শুনতে শুনতে। আর একজন দেখো কুকড়ো বুড়ি এসছে, কুকড়ে কুকড়ে রিলস বানাবো। এটা ছিল আমাদের সুন্দরবনের তৃতীয় দিন। আগের দিনই এসেছিলাম আমরা হোটেলে, মানে আগের দিন সন্ধ্যে 7টা নাগাদ আমরা এই পাখিরালয় হোটেলে এসেছিলাম। আগের দিন তো দেখলে বাউল গানের আসর ছিল। যারা ওই ব্লগটা এখনও দেখোনি তারা অবশ্যই ব্লগটা দেখে এসো, নাহলে তো বুঝতেই পারবে না আগের দিন কী হয়েছে না হয়েছে। সবাই মিলে কিন্তু খুব মজা করেছি, আনন্দ হই হুল্লোড় করে, আর ভালোই ঘুম হয়েছে রাত্রে। আর আজকে তো সকাল মানে ভোর 5:30 নাগাদ উঠেছি। তো উঠে এই যে দেখো স্নান টান করে অলরেডি সবাই রেডি, কিছুজন তো এগিয়ে গেছে। আর এখন আমি রুমে চেক করছি কিছু ফেলেছি কি না। তো চলো চটপট করে এখন ফরেস্টের দিকে যেতে হবে, কারণ সকাল সকাল পশু পাখিরা আসে জঙ্গলে জল খাওয়ার জন্য। তো চলো এখন চটপট করে এগিয়ে যাওয়া যাক, ততক্ষণে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দুপুর যাকে বাংলা ভাষা বলছে বাধা বন, ঘন জঙ্গল, জঙ্গলে 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না। যখন জঙ্গল ছেড়ে যত সময় বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নেই। আজকে আমরা পরাধীন, ওরা স্বাধীন, ওরা বাইরে বেরিয়ে আসে তবেই কিন্তু দেখাটা মিলবে। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন। কোনো যদি বন্য পশু আমরা দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাও না। দেখছেন প্রচুর ভিড়ভাড়টা, এমনিতেই দেখার সম্ভাবনা কম। সুন্দরবন আসা মানে প্রকৃতির সৌন্দর্য। এবার যেটা বলি, আমরা এই যে সজনেখালিতে নামবো বা দোমাখিতে নামবো, প্রত্যেকটা জায়গায় একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার। কারণ এখানকার খাল খাঁড়ি নদী জল সবই নোনা জল, সবই বঙ্গোপসাগর থেকে আসে। প্রত্যেকটা বন্য পশু কিন্তু নোনা জল খায়, খেতে অভ্যস্ত। কিন্তু ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের জলাধার, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট বর্ষার জলে ভরপুর। এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে সে বারে বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু পূর্বে বলেছি দুপুর 5টাতে কোনো বন্যবস্তু আমরা দেখতে পাবো না, তার জন্য ওয়াস্টারের সামনে অবজারভেশন লাইন পরিদর্শনের জন্য কোনো বন্যবস্তু জল খেতে আসে বা ওই লাইন থেকে ক্রস করে আমরা দেখতে পেতে পারি, তার জন্য কিন্তু ওই লাইনগুলো তৈরি করা আছে। এবার যেটা বলি, আমাদের কিছু রুলস আছে বলেছি, প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিস কেউ নদীতে ফেলবেন না। যখন স্পটে থাকবো তখন ধূমপান বা ক্লাস। তো চলো, আমাদের গাইড বলে দিয়েছে, এখন গাইডের পেছন পেছন আমাদের যাওয়া যাক। চলো। ইনি হলেন বনদেবী, মানে বনের দেবতা। এনাকেই স্মরণ করে যারা ওই জঙ্গলের ভেতরে যায় না মধু সংগ্রহ করতে, তো এখানেই বনদেবীকে স্মরণ করে উদ্দেশ্যে পাড়ি দেয়। তো যেটা আমাদের গাইড জানারও সেটাই আমরা তোমাদের সঙ্গে, মানে আমি তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। তো চলো এখন এই যে সামনের দিকে যাওয়া যাক। বিশাল বড় লাইন, আর সব থেকে বেশি হই হুল্লোড় আমাদের ব্যাচটাই করছিলাম। তো চলো এখন গাইডের পেছন পেছন যাওয়া যাক। চলে গেল। আরে ওখানে ভেতরে ঢুকছিস কেন তুই? বাবা ধর ধর, চলো জল। গায়ে থেকে
আপনার দাদুর পিসির কাকার প্রথমে ঢুকেই একটা অ্যাকোরিয়াম দেখলাম, বেশ বড়, আর বেশ বড় সাইজের 3টে কচ্ছপ ছিল। একটা তো অনেকটাই বড় ছিল। ওটা দেখে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে এই যে ওয়াচ টাওয়ারের ওপরে উঠব। ওখান থেকে বাঘ দেখা গেলেও দেখা যেতে পারে, ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না। তো চলো দেখা যাক আমাদের ভাগ্যে আছে কিনা। তো এই যে এখন উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে, সবাই চলে এসেছি। দেখি, এই হলো ভিউ এখান থেকে, এদিক থেকে। এত চিৎকার করছে এই যে ছোট বাবু। দেখি ওদিকের ভিউটা কেমন। বাবা, বাঘের দেখা তো পাওয়াই যাবে না। ভাগ্যে নেই বা কি করে আসবে? কি গো, এখানে বাঘ আছে দেখি। বলছি আর গ্রুপ ছাড়া হবেন না, ঠিক আছে? একসঙ্গে রাখুন। বলছি এটাই কিন্তু সুন্দরবনের সেই বিখ্যাত ম্যানগ্রোভ, এটাই সেই সুন্দরী গাছ। আমরা যখন সাফারিটা করবো জঙ্গলের মধ্যে, খালখানির মধ্যে, এই সুন্দরী গাছটা কিন্তু কম দেখতে পাবো, কারণ এটা কম লবণাক্ত মাটিতে জঙ্গলের ভেতর থেকে উঁচু জায়গা, এখানে সহজে জোয়ার ভাটার জলটা পৌঁছাতে পারে না, সেখানেই কিন্তু এই সুন্দরী গাছটা হয়ে থাকে, ঠিক আছে? জঙ্গলের ভেতর। এবং বাংলাদেশে বাড়ি কোন সংখ্যাটা বেশি? আমরা একটা স্পট ঘুরে এখন লঞ্চে উঠে রেস্ট নিচ্ছি। এই যে সবাই যে যার মতো। এরপরে আবার একটা মানে ফরেস্টে যাবো, আমাদের একটু রাস্তা। জোটবাবু ঘুমোচ্ছে, প্রচন্ড হাওয়া। চলো। আপনারা যে দিকটা ছিলেন কালকের গোমর, এই গোমর হয়েই কিন্তু রায়মঙ্গলে চলে যাচ্ছে। যে আপনারা আসার সময় কার্গো শিপ দেখছিলেন না, ওই কার্গো শিপ এখান থেকে 4 ঘন্টা গেলেই কিন্তু বাংলাদেশ। আমাদের যেরকম দুটো জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, ওদের সাতক্ষীরা, বাগেরহাট আর খুলনা, আমাদের কাছাকাছি সেটা হচ্ছে সাতক্ষীরা। আমরা এখান থেকে 8 ঘন্টা যাওয়ার পরে কিন্তু আমরা প্রপার জঙ্গলের মধ্যে ঢুকে যাব। এই যে 8 ঘন্টা যাবো, আমাদের এক সাইডে থাকবে লোকাল সাইড আর একদিকে থাকবে কিন্তু জঙ্গল। যতটা লোকাল সাইড আছে ততটাই কিন্তু লাইলনের জাল দেওয়া আছে। আপনারা গতকালও দেখেছেন লাইলনের জালটা দেওয়া আছে সব ডবল করে। কিন্তু আমরা যখন এই 8 ঘন্টা পরে আমরা যখন খালের মধ্যে ঢুকে যাব, আর কিন্তু কোনো জাল থাকবে না, আর কোনো বসতি থাকবে না। বোট সাইড দুদিকেই ওপেন ফরেস্ট, দুদিকেই খেয়াল রাখতে হবে। কখনো ছোট খাল, কখনো বড় খাল, কখনো নদীকে ক্রস করে আমাদের উদ্দেশ্য থাকবে দোমাকি, যেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, যেখানে ব্রিজ করা আছে, দুদিকে ওপেন ফরেস্ট, 700 মিটার মতন হাঁটা পথ জঙ্গলের মধ্যে। আমরা সেই দিকে যাবো। এবার যেটা বলি, এই যে জালটা দেওয়া আছে এর কারণ হচ্ছে বাঘ দুটো জিনিসকে ভয় পায়, একটা লাইনের জাল আর আগুন। যখন মধু সংগ্রহ বা বাঘ গণনায় অনেক সময় মশাল তৈরি করে নিয়ে যায়, আর এই জালটাকে দেখলে ভয় পায়। বাঘ দুটো জিনিসের কারণে হচ্ছে লোকাল সাইডে চলে যায়। একটা হচ্ছে ডেলিভারির কারণে, বাঘের যখন প্রসব হয় সেই টাইমে বাঘ কিন্তু আইল্যান্ড দ্বীপগুলো চেঞ্জ করতে থাকে, কারণ পুরুষ বাঘ বাচ্চাগুলোকে মেরে দেয়। তার জন্য মা বাঘ নিরিবিলি জায়গা খুঁজতে থাকে। হেতাল গাছ, আমরা মনসামঙ্গল কাব্যে পড়েছিলাম যে হেতাল গাছে যে 400 করে হাতে থাকতো, পাম টাইপের একটা গাছ দেখতে পাবো। সেই হেতালের ঘন জঙ্গলকে বলা হয় বাঘের আঁতুর ঘর। এই হেতালের ঘন জঙ্গলে বাঘ কিন্তু ডেলিভারিটা করে নিজের বাচ্চাকে সেভ রাখার জন্য। তার জন্য মা বাবা ওই নিরিবিলি জায়গা খুঁজতে থাকে, হেতালের ঘন জঙ্গল খুঁজতে থাকে, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। আর একটা, বাঘের বয়স হয়ে গেলে বাঘ কিন্তু ঘন জঙ্গলের মধ্যে সহজে সার্ভাইভ করতে পারে না, কারণ শ্বাসমূল, ঠেসমূল, জোয়ারের সময় জঙ্গলের মধ্যে জল প্রবেশ করে যাচ্ছে, কাদা দালদালে ভাব, এবং বাঘের বয়স হলে বাঘ কিন্তু চোখে কম দেখতে থাকে এবং মাসেল পাওয়ার কমে যায়। তার জন্য নিজে শিকারে নিজে করতে পারে না, শিকারের সন্ধানের জন্য আইল্যান্ড ছিল, তখনই কিন্তু লোকাল সাইডে চলে যায়। তখন কি হয়, রেস্কিউ সেন্টারে নিয়ে যায়। আমরা যে জায়গাটায় নেমেছিলাম ওখানে সেভাবে খুব একটা দেখার কিছুই ছিল না। ওই ওয়াচ টাওয়ারের ওপর থেকে যদি কখনো দেখা গেলেও ভাগ্যে যেতে পারে, তো সেই জন্যই ওঠা। তো ওখান থেকে তো চলে এসেছি। এসে এই যে দেখো প্রায় 10টা নাগাদ আমাদের আজকে সকালের ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি নয়, এটা ছিল আলুর তরকারি, মুড়ি, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, শসা সমস্ত রকম দিয়ে। তো এইভাবে খেতে খেতে এই যে প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে, যেটা গাইডও বলছিল, সুন্দরবন হলো প্রাকৃতিক সৌন্দর্য আর ফ্রেশ হাওয়া। আর গাইড আরও একটা কথা বললো, যেটা সুন্দরবন দেখতে হলে সুন্দর মনের প্রয়োজন। সত্যি বলতে, যতই আমরা ফরেস্টের ভেতরে ঢুকছি, এত সুন্দর পরিবেশ, প্রকৃতি, ফোনে হয়তো কতটা বোঝাতে পারছি জানি না, চোখে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। এখন আমরা এটা দিয়ে যাচ্ছি, এটা হলো খাল। খালের দু সাইডে একদম ঘন জঙ্গল, এখানে কোনো বসতি নেই, এখানে পশু পাখিরা একদম মুক্ত। তো সেই জন্য দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। আমরা তো সবাই বসে বসে লক্ষ্য করছিলাম কখন বাঘের দেখা হয়তো পেলেও পেতে পারি, কিন্তু সত্যি বাঘের দেখা পাওয়া যায়নি।
বাঘের দেখা পাওয়াটা এতটাও মানে মানে সম্ভব নয়। তো অবশেষে একটা হরিণের দেখা পেয়েছি। এই যে দেখো জল খেতে এসছে হরিণটা, বেশ দূরে ছিল, অনেকটা জুম করেছি। আর লঞ্চে সবাই বলছিল একটু আস্তে কথা বলতে, কারণ ওরা আমাদের চিৎকার শুনে ভয় পেয়ে যাবে, ভয় পেলে তো পালাবে, তখন আমরা দেখতে পাবো না। দেখতে পাচ্ছ বেশ অনেকটা দূরে রয়েছে, জুম করেই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যাই হোক অনেকক্ষণে ওই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম যাতে সবাই দেখতে পারি। তো তারপরে এই যে দেখো আবার লঞ্চ নিজের মতো চলছে। আর এই যে ফুলগুলো দেখছো মানে এগুলো কিন্তু ফুলের গাছ, এগুলো হলো মানে খলসি ফুলের গাছ, যেটা গাইড আমাদের বললো। আর এই ফুলের থেকেই নাকি মধু পাওয়া যায়। তো এই ফুলের মধু নাকি খুব ভালো কোয়ালিটির হয়। যাই হোক এইভাবে সুন্দরবনের প্রকৃতি দেখতে দেখতে আমাদের এখন দেখো স্ন্যাক্স চলে এসছে। আজকে ছিল আমুদি মাছের ভাজা, এটা খেতে খেতে স্ন্যাক্স মানে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে চলছিলাম। তো তারপরে কিছুটা যাওয়ার পর আমরা ওই বেলা 12টা নাগাদ আমরা এখন নেমেছি। এটা দোবাকি ক্যাম্পের কাছাকাছি কোথাও একটা হবে, এটাও কিন্তু জঙ্গলের ভেতরে, পুরো একদম রাস্তা করা রয়েছে। আর দেখো এখানে কিন্তু আমরা খাঁচায় বন্দি, আর পশু পাখিরা একদম মুক্ত। এখানে পশু পাখিদের দেখতে হলে আমাদের খাঁচা বন্দি হয়েই চলতে হবে। তো চলো এখন সামনের দিকে এগোনো যাক। এখানে আসারও একটা কারণ, এখানেও বাঘ পশু পাখি কিছু দেখা যেতেও পারে। এখানে তো আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের অনেক থাবা দেখতে পেয়েছি। আর একটা জিনিস যেটা আগেও দেখলাম, হরিণ এখানেও দেখতে পেলাম। যদি ওটা দূর থেকে দেখেছিলাম, এটা কিন্তু অনেক কাছ থেকে দেখেছি। বেশ বড় সাইজের হরিণটা ছিল। আর দেখো গায়ে কত সুন্দর সুন্দর সাদা সাদা টিকটিক করা রয়েছে। কথাই বলে না সোনার হরিণ, সত্যিকারই কি সুন্দর লাগছিল দেখতে। মানে ফোনের থেকেও সামনে দেখে যেন চোখটা জুড়িয়ে গেল। আর আমরা এত পরিমাণে এখানে সবাই চিৎকার করছিলাম, শুধু আমরা তো নয়, অন্যান্য লঞ্চরাও এসছে। তো দেখো হরিণটাও আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, ভাবছে কি হচ্ছে, এরা আবার কারা এসছে দেখা করতে। তো যাই হোক এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল। তো এখান থেকেই যে দেখলাম ওই যে দুটো হরিণ জল খেতে এসছে, মানে এটা কিন্তু একদম ফরেস্টের মাঝখানে। তো যাই হোক এইখানে কিছুক্ষণ দেখাদেখি করার পর পাখির দেখা তো পেলাম না, ভাগ্যে নেই, বাঘ সবার ভাগ্যেও থাকে না। যাই হোক তারপরে ওই 1টা নাগাদ আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকের লাঞ্চে ওই ভাত সবজি ডাল, আর ছিল 2 রকমের মাছ, একটা ওই কাতলা মাছ, আর ছিল ওই সম্ভবত আমুদি মাছের টক ছিল। তো বেশ টক দিয়ে ভাত খাওয়া হলো, জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো চলো চটপট করে এখন খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া করে মানে একদম দমে ঘুম দিয়েছি। মানে লাস্ট 2 দিন তো ঘুমোইনি, বাচ্চাগুলো না ঘুমোলে ঘুমোতে পারি না। এই যে দেখো না ডোডো সোনা এই যে ঘুম থেকে উঠেছে, এই যে বোনের ছেলে এও ঘুম থেকে উঠেছে। ঘুমিয়েছিস ভালো? আজ দমে ঘুম দিয়েছি, দিয়ে উঠে চা দেখাবি। আজকের মেনুতে কি রয়েছে? হ্যাঁ মাটন হবে ফেভারিট। তো চাটা এলে এখন খাবো, তারপরে কি করবো? তারপর আজকে অর্কেস্ট্রা আছে, ডান্স করতে হবে তো, ডিটিং 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 করে এরকম এরকম করে। এই মুখটা এরকম হয়ে গেল তো। হ্যাঁ তোর ওখানে কি কাজ? আর এই যে একজন গেম, আর এই যে গেম। ওঠো বৎস ওঠো না। আজকে কি খাবি? মাটন খাবে, ছাগলের মাংস খাবে, ছাগলের মাংস ছাগলের মাংস খাবে। আর আমার জন্য হবে স্পেশাল চিকেন। সেই মাংসকে খাই বলো, সেই কে চলো এখন চাটা আসলে চাটা খাবো, আর সন্ধ্যাবেলা থেকে কি টিফিন দেয়। দুপুরে খাওয়া দাওয়া সেরে লম্বা ঘুম দিয়েছিলাম, যেটাই তোমাদের বললাম। আগে 2 দিন কিন্তু ঘুমোতে পারিনি, কারণ ওই সোনা না বেলার দিকে ঘুমিয়ে যায়, এই দুপুরের সময়টা ও আর ঘুমোয় না। আর আজকে কিন্তু সমস্ত বাচ্চাগুলো ঘুমিয়েছে, তাই আমরা মারাও একটু শান্তিতে ঘুমোতে পেরেছি। আর এখন সন্ধেবেলা আমাদের এই যে টিফিনে দিয়েছিল চা, তার সঙ্গে যে চাউমিন হয়েছিল ওটাই নিয়ে এখন সবাই মিলে সন্ধেবেলার মানে টিফিনটা এনজয় করছি, যে যার মতো করে গল্প আড্ডা চা, তার সঙ্গে এই যে চা যদিও আগে খেয়ে নিয়েছি, এখন এই যে চাউমিন দিয়েছে। আর আমাদের এই লঞ্চের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল, টাইম টু টাইম ওরা খাবার দিয়ে যেত। তো ফাইনালি ওই 7টা নাগাদ আমাদের লাস্ট এই যে হোটেলে পৌঁছে গেছি। এটা হলো আমার রুম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বর্মশাই ঢুকেই আগে ওর ফোনটা চার্জে বসিয়ে দিয়েছে, কারণ ফোনটা আমার বেশি ব্যবহার হয় কিন্তু ওরই চার্জটা কম থাকে। তো যাই হোক চলো একে একে করে সবার রুমগুলো একটু করে দেখাই, কারণ সবার রুমগুলোই মানে একদম একই। এটা হলো আমাদের বড়দির রুম। তো ওটাই বলছিলাম আমাদের ম্যানেজারের রুম, কারণ আমাদের বড় জামাইবাবু ছিল ম্যানেজার, মানে আমাদের ট্যুরের ম্যানেজার।
আর এখানে ডোডোবাবুর অবস্থা দেখো, ওর বাবা ওকে মোজা ছাড়া একদম খুলে দিয়েছে, আর টাইলসে তো ভীষণ ঠান্ডা লাগছে, কিছুতেই পা ফেলছে না বেচারা। সবাই ভীষণ ক্লান্ত, যে যার মতো দেখো এখন ফাটিয়ে ডান্সও করছে। এটা হলো বোনের রুম। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। তো চলো এখন এই সমস্ত কিছু চেঞ্জ করি, ফ্রেশ হই। আর আজকে রয়েছে আমাদের অর্কেস্ট্রা, তো অনেক নাচানাচি করতে হবে, তার জন্য একটু এনার্জিটা নিয়ে নিই। তো চলো এখন আবার পরে দেখা হচ্ছে। তো এই যে এখন চলে এসেছি ছাদে, বা কত দর্শক রে, আর দর্শক বুঝতে শিখবে মা কই রে। আজকে একজনের হ্যাপি বার্থডে। তো তোমরা তো দেখতেই পেলে আজকের আমাদের রাতের মনোরঞ্জনের জন্য আজকে অর্কেস্ট্রারের আয়োজন করা হয়েছিল। তো সুন্দরবনের এভাবে এলে একদিন অর্কেস্ট্রার, একদিন বাউল গান বা ওই টাইপের প্রোগ্রামগুলো রাখে ওনারা। তো যাই হোক, প্রচণ্ড হইহুল্লোড় করলাম, নাচ গান প্রচণ্ড হয়েছে, সবাই খুব ক্লান্ত, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে কিন্তু মেনুতে ছিল খাসির মাংস, আর আমি যেহেতু খাসির মাংস খাই না, তো আমার জন্য মানে যারা খায় না তাদের জন্য মুরগির মাংসের ব্যবস্থা ছিল। এদিকে সোনাও খেয়ে নিয়েছে আর ওর পাপাও খেয়ে নিয়েছে, দুজন চলে গেছে রুমে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 11টা মতো বাজতে যায়। তো ঘুমোবো, ওদিকে দেখো ডোডোবাবু কাঁদছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে তো বাড়ি চলে যাব, মানে কালকে লাস্ট ডে আমাদের ট্যুরের। অনেক মন খারাপ নিয়ে কালকে বাড়ি যাব। তো চলো আজকের মতো গুড নাইট, অনেক রাত হলো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।